আনকোরা থমসনের পেস আগুনে ভস্য বাংলাদেশ। 3 দিনের ম্যাচে ইনিংস ও 38 রানের জয় অস্ট্রেলিয়া একাদশের। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সিমন্সের। ইপিএলে অভিষেকের অপেক্ষা বাড়ল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিলেন এই ফরওয়ার্ড। ক্লাব লাইসেন্সিং এর মেয়াদ আরও 4 দিন বাড়ালো বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে বাড়তি সময় কাজে লাগাতে মরিয়া আবাহনী। ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আরামবাগ। এবং প্রথম ফেডারেশন হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের। দুঃসময়ে আর্জেন্টিনা ফুটবল সহ কনমেবলের সমর্থন পেলেন ফিফা সভাপতি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের আগে নিজেদের অবস্থান টের পেল বাংলাদেশ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে গেলে 38 রানের জয় তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 263 রানের জবাবে 355 রান করে স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্যাম্পবেল থমসনই যদি এই অবস্থা হয় বাংলাদেশের, তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কদের কি করে সামলাবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী? ডারউইন টেস্ট শুরুর আগে এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা। কেননা দ্বিতীয় ইনিংসে লাল সবুজের 10 উইকেটের মধ্যে 8টি যে শিকার করেছেন মাত্র 22 বছর বয়সী এই বাঁহাতি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ছিল পাস মার্কস। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ঢাকা পড়ে বাকিদের ব্যর্থতা। স্কোরবোর্ডে 263 রান তুলে মোটামুটি ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল ফিল সিমন্সের দল। তবে দ্বিতীয় ইনিংসে যা করেছেন তার শিষ্যরা তার রীতিমতো হতাশার। প্রথম ইনিংসে 355 রান করায় 92 রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেটাই টপকাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম ছাড়া 2 অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি কোনো ক্রিকেটার। 0 রানে বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত সহ তাসকিন ও ইবাদত। মোবাইল ডিজিটের আদলে গড়া রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 54 রানে। এর আগে 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে পুরো দিন সময় থাকলেও সফরকারীরা ব্যাট করতে পেরেছে মাত্র 17 ওভার। থমসনের বোলিং তোপে 35 রান তুলতেই 8 উইকেট হারায় লাল সবুজ। দলের হয়ে সর্বোচ্চ 22 রান করেন তানজিদ হাসান তামিম। 3 দিনের ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের তিক্ততা উপহার দেয়া ক্যাম্পবেল থমসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র 2টি ফার্স্ট ক্লাস লিস্ট। এই ক্রিকেটেও তার অভিজ্ঞতা বলতে ওই 2 ম্যাচ, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই গড়পড়তা। অথচ লাল সবুজরা ডারউইনের মারারা ওভালে তার কাছেই করেছেন অসহায় আত্মসমর্পণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি 2টি উইকেট শিকার করেন রকিচলি। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে হতাশার হারের পরেও আশা ছাড়ছেন না টাইগার হেড কোচ ফিল সিমন্স। ডারউইন টেস্টের আগে হাতে থাকা 3 দিনে উন্নতির প্রত্যাশা। শান্ত মুশফিকরা নিজেদের ভুল সূত্রে ছন্দে ফিরবেন এমনটাই চাওয়া তার। যদিও প্রস্তুতি ম্যাচে বাস্তবতা বেশ ভালোভাবেই টের পেয়েছেন এই উইন্ডিজ। 3 দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার নিঃসন্দেহে হতাশার। আমাদের হাতে সময় ছিল কিন্তু ব্যাটাররা ভালো করতে পারেনি, তাই এমন রেজাল্ট হয়েছে। তবে এটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের হাতে আরো 3 দিনের মতো সময় আছে। আমি আশা করব এর মাঝে ভুলগুলো সূত্রে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে এটা ঠিক, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মার্নাস লাবুশেইন। 2 ম্যাচের টেস্ট সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এই অজি টপ অর্ডার ব্যাটার। সবশেষ 21 টেস্টে সেঞ্চুরি না পেলেও রানের জন্য লোভী হতে চান না তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সামর্থ্যের সবটুকু দিয়ে সিরিজে বাংলাদেশকে হারাতে চান এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার মতো বিশ্ব সেরা দলে জায়গা পাওয়া কতটা চ্যালেঞ্জিং তা জানা প্রতিটি ক্রিকেটারের। হাজারো মেধার ভিড়ে দলে জায়গা ধরে রাখা কঠিন, তাই তো সবসময় থাকতে হয় চাপের মুখে। বিষয়টা হাড়ে হাড়ে টের পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেন। সবশেষ 2023 সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার সেই 111 রানের চমৎকার ইনিংসের পর 21 টেস্টে আর কোনো সেঞ্চুরির দেখা নেই। ক্যারিয়ারের 11 টেস্টের 10টি লাবুশেন করেছেন 2019 থেকে 2022 সালের মধ্যে। একসময় সাদা পোশাকে উড়তে থাকা এই ব্যাটার হঠাৎ করেই ফর্ম হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। শেষ 20 টেস্টে তার ব্যাটিং গড় 26.61, সর্বোচ্চ ইনিংস 90। সবশেষ ফর্ম খরার পরেও তাকে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের দলে রাখেন নির্বাচকরা। সবশেষ গত 14 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন লাবুশেন। সেই টাইগারদের বিপক্ষে এবার নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার। টানা 8 সপ্তাহের বিরতিতে ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ করেছেন। তার বিশ্বাস এই প্রস্তুতি হারানো ছন্দ ফিরিয়ে আনবে। ব্রিসবেনে 8 সপ্তাহের বিরতিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচে টানা খেলার কারণে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। অনেক সময় অল্প সমস্যার সমাধানে মনোযোগ দিতে গিয়ে মূল সমস্যাগুলোর কারণ খুঁজে দেখিনি, তবে এবার সেগুলো সমাধানে কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা নিজের শট, টেকনিক, গ্রিপ ঠিক করায় সময় ব্যয় করেছি। এই প্রস্তুতি আমার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। লম্বা সময় ধরে ছন্দ খুঁজে না পেলেও রানের জন্য লোভী হতে চান না লাবুশেন। হ্যাঁ, এটা সত্যি, আমি অনেক দিন ধরে সেঞ্চুরি করতে পারছি না, তবে রানের জন্য আমি লোভী হতে চাই না। আমি ঠান্ডা মাথায় খেলার ধরন ঠিক রেখে ব্যাট করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে আমি নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছি। আশা করছি 2 টেস্টেই আমরা ভালো করতে পারবো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 4 টেস্টে 2 জয় আর 1 ড্রয়ে 4-এ আছে বাংলাদেশ। তাই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ দুদলের কাছেই। আগামী 13ই আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম টেস্ট। 22 আগস্ট ম্যাকাইয়ে হবে সিরিজের শেষ টেস্ট। পারভিন আক্তার, সময় সংবাদ। 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া অপরিচিত দল হলেও টি-20তে কোনো দলকেই ছোট করে দেখতে নারাজ কোচ সোহেল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। চিরচেনা হোম অফ ক্রিকেটে নতুন যাত্রা শুরুর অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। তার মেন্টরশিপে ঘরের মাঠে মালয়েশিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। অভিজ্ঞ অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট কোচিং স্টাফ। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে। তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে। টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশের ক্রিকেটে। তো সে যখন তার মুখ থেকে কথা শুনে তখন ছেলেদের মধ্যে ওই ট্রাস্টটা বেশি থাকে। নামে হাই পারফরমেন্স হলেও স্কোয়াডে রাখা হয়েছে রনি সাব্বিরদের মতো পুরনো মুখ, আছে শামীম পাটোয়ারি কিংবা রকিবুলদের মতো জাতীয় দলে অভিষিক্ত খেলোয়াড়। প্রতিপক্ষ যেমনই হোক হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না কোচ সোহেল ইসলাম। আসলে সেভাবে চিন্তা করার কোনো অপশনই নাই, হালকাভাবে নেওয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে আসলে প্রিপারেশন নিচ্ছি। ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি যে আমরা আমাদের যতটুকু আসলে অ্যাবিলিটি আছে ওইটা পারফর্ম করতে পারি মাঠে। হালকাভাবে নেওয়ার সুযোগও অবশ্য নেই। মালয়েশিয়ার ডাগআউটে বিশ্বকাপ জয়ী কোচ ডেভ হোয়াইটমোর। বাংলাদেশেও তার আছে পুরোদস্তর অভিজ্ঞতা। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে ঘাম ঝরানো অনুশীলন করেছে টানা। মূলত এশিয়ান গেমসের বাছাই পর্ব সামনে রেখেই এমন প্রস্তুতি। একজন লিজেন্ডারি কোচ আছেন, তার কিছু পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে করছে। তো এগুলা ওদের পারফরমেন্সকে নিশ্চয়ই ভালো করবে। তো আমরাও আসলে ভালো করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া উচিত, যে ধরনের ট্রেনিং করা উচিত বা যে ধরনের প্ল্যান করা উচিত ওইভাবে আমরা করছি এবং মাঠে ওইটার এক্সিকিউশন করব। ঢাকায় পা রাখার পর প্রথম দিন বৃষ্টি বাধায় অনুশীলন করতে না পারলেও দ্বিতীয় দিন টাইগারদের ডেরায় ঘাম জড়ানোর সুযোগ পায় মালয়েশিয়া। তবে সিরিজ জয়ের চেয়ে অভিজ্ঞতা অর্জনের দিকে বেশি মনোযোগ হোয়াটমোর শিষ্যদের। 2 ম্যাচ টি-20 সিরিজের পর ওয়ানডেও খেলবে অতিথিরা। রাফি আমিন, সময় সংবাদ। 2027 ওয়ানডে বিশ্বকাপের কো-হোস্ট নামিবিয়ার ক্রিকেট উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা। মেগা আসরের আরেক সহ আয়োজক জিম্বাবুয়েকে নিয়ে নামিবিয়ার মাটিতে ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলবে প্রোটিয়ারা।
এছাড়া স্বাগতিকদের বিপক্ষে 3টি ওয়ানডেও খেলবে দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজের টিকিট আর টিভি রাইটস থেকে আয়ের সব অর্থ আফ্রিকা অঞ্চলের ক্রিকেট উন্নয়নে ব্যবহার হবে, যার বেশিরভাগ পাচ্ছে নামিবিয়ার ক্রিকেট। উন্মোচন হয়েছে লোগো, চূড়ান্ত হয়েছে ভেন্যু। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ার 12টি ভেন্যুতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। বছর ঘুরলেই শুরু হবে মেগা আসরের উত্তাপ। তবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের অভিজ্ঞতার উপর আস্থা থাকলেও কো-হোস্ট নামিবিয়ায় কেমন হবে বিশ্বকাপ আয়োজন তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে বড় আয়োজনের আগে ক্রিকেটে আরো শক্তবিদ গড়তে কঠিন এক পরীক্ষায় নামছে দেশটি। আর সেই পরীক্ষায় সবচেয়ে বড় সহযোগী সাউথ আফ্রিকা। আগস্টের শেষ দিকে উইন্ডহোকে বসছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে 7 ম্যাচের ত্রিদেশীয় টি-20 সিরিজ। এরপর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডেও খেলবে প্রোটিয়ারা। ইতিহাসে এই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। তবে এই সিরিজ শুধু খেলোয়াড়দের প্রস্তুতি নয়, পরীক্ষা হবে পুরো আয়োজনের। বিশ্বকাপের অন্যতম ভেন্যু নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডের পিচ, আউটফিল্ড, সম্প্রচার, নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা সবকিছুই নজরে রাখবে আইসিসি। এখান থেকেই বোঝা যাবে আগামী বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য কতটা প্রস্তুত নামিবিয়া। এই আয়োজনকে ভবিষ্যতের আফ্রিকা কাপের ভিত্তি হিসেবেও ধরা হচ্ছে। এশিয়া কাপের আদলে 2027 সাল থেকে মহাদেশীয় টুর্নামেন্ট চালুর পরিকল্পনা রয়েছে। আর এই ত্রিদেশীয় সিরিজের টিকিট, সম্প্রচার সত্ত্বের আয় ব্যয় হবে আফ্রিকা জুড়ে ক্রিকেট উন্নয়নে, যার বেশিরভাগই খরচ হবে নামিবিয়ার ক্রিকেট কাঠামো উন্নয়নে। এই সফরের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এটি শুধু প্রতিবেশী দেশগুলোর ক্রিকেটকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নয়, আগামী বছরের বিশ্বকাপকে ঘিরেও উত্তেজনা তৈরি করবে। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সাউথ আফ্রিকার পূর্ণ শক্তির দল না পাঠানোর সম্ভাবনা বেশি। যদিও আফ্রিকার ক্রিকেট উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রাখায় সাউথ আফ্রিকা ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ নামিবিয়া। ক্রিকেট সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। এটি আফ্রিকান ক্রিকেটের উন্নয়নের জন্য যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে। এই সিরিজ আমাদের জন্য বিশেষ একটি মাইলফলক হবে। আগামী 28 আগস্ট নামিবিয়ার FNB নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে 7 ম্যাচের এই ত্রিদেশীয় সিরিজ। এরপর 9 সেপ্টেম্বর থেকে শুরু নামিবিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ। গন্তব্য বদলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে এক মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ারের 5ম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন এই ফরওয়ার্ড। কিছুদিন আগে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিখ্যাত ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ফুলহামের সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে উল্লেখ করে তারা। একাডেমি থেকে গেল মৌসুমে ফুলহামের মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ফারহান। এবারের প্রাক মৌসুমে ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের জার্সি গায়ে জড়ান 19 বছর বয়সী এই ফুটবলার। এছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়ার অধীনে আরও 2টি ম্যাচ খেলেন ফারহান। তাতেই লাল সবুজের ফুটবল সমর্থকরা ফারহানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। অনেকেই ভাবতে থাকেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবেন এই ফরওয়ার্ড। তবে আপাতত এক মৌসুমের জন্য সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, কারণ ফারহানকে আগামী এক মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ারে 5ম স্তরের ক্লাব বোরহাম উডে পাঠিয়েছে ফুলহাম। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এমন তথ্য জানায় EPL এর ক্লাবটি। মূলত নিয়মিত গেম টাইম পাওয়ার সঙ্গে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুলহামের ক্লাব ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফারহানকে তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনাও জানায় তারা। ফুলহামের একাডেমির পর বয়সভিত্তিক দলে পারফরমেন্স করে আলোচনায় আসেন ফারহান আলী ওয়াহিদ। গেল মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব 18 দলের হয়ে 17 ম্যাচে 7 গোল করেন এই ফরওয়ার্ড। পরবর্তীতে ক্লাবের অনূর্ধ্ব 21 দলের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান ফারহান। সেই সঙ্গে গেল নভেম্বরে প্রিমিয়ার লিগ 2 এর মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন এই ফুটবলার। সেই মাসেই 2 ম্যাচে 3 গোল করেন তিনি। ইংলিশ ন্যাশনাল লিগের ট্যামওয়ার্থের বিপক্ষে বোরহাম উডের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন ফারহান আলী ওয়াহিদ। সেই সঙ্গে তার শুরু হবে নতুন যাত্রা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব লাইসেন্সিং এর মেয়াদ বৃদ্ধি করছে বাফুফে। ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে আরও 4 দিন সময় পাওয়ায় খুশি গত মৌসুমের রানার্স আপ আবাহনী। ব্যান তোলার পাশাপাশি দল গোছাতেও কাজ করছেন বলে জানান আকাশী নীল ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশরূপু।
অন্যদিকে আসন্ন লিগে খেলতে ক্লাব লাইসেন্সিং নিয়ে বাফুফের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ প্রফেশনাল ফুটবল লিগের 3 ক্লাব ফিফার নিষেধাজ্ঞায় আটকে আছে। বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরের পুল ইয়ং মেন্স নিষেধাজ্ঞায় পড়ে ক্লাব লাইসেন্সিং সম্পূর্ণ করতে পারছে না। তবে খারাপের মাঝেও তাদের জন্য কিছুটা স্বস্তির সুবাতাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাব লাইসেন্সিং এর জন্য শুক্রবার 7 আগস্ট শেষ দিন বেঁধে দিয়েছিল বাফুফে। সেই ডেডলাইন 4 দিন বাড়িয়ে 11 তারিখে নিয়ে গেছে ফেডারেশন। ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে বাড়তি সময় পেয়ে খুশি আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। যেহেতু এটা একটা লেনদেনের বিষয় আছে, এখানে শুক্র শনি আমাদের বন্ধ, রোববার ইন্টারন্যাশনালি বন্ধ। এটার ক্ষেত্রে আমরা যারা এগুলি করছে তাদের হয়তো কিছুটা সমস্যার বিষয় হতে পারে। সব কিছু মিলিয়ে আমি আশা করছি যে আপনার আমাদের যে ব্যান্ডটুকু আছে এটা আমরা উইথড্র করতে সক্ষম হব। ক্লাব লাইসেন্স নিয়ে 13 তারিখের মধ্যে প্রতিটি দলকে 23 সদস্যের স্কোয়াড তৈরি করতে হবে। 21 তারিখ থেকে মাঠের লড়াই শুরু। তাই তো ক্লাব কর্তাদের দম ফেলানোর ফুরসত নেই। ব্যান্ড তোলার চাপ সামলে দল গোছাতেও কাজ করছে বলে জানান আকাশী নীল দলের ম্যানেজার। আইনের ভিতরে থেকে আমরা প্লেয়ারদের সাথে কোনো আপনার চুক্তি করার কোনো সুযোগ নেই বা কোনো কিছু মানে ক্লাবে করতে পারছেন, কারণ আমাদের রেজিস্ট্রেশন তো বন্ধ হয়ে যাচ্ছে। তো যোগাযোগ একেবারে নাই বললে সেটা মিথ্যা হবে। যোগাযোগও আছেও, আবার প্লেয়ারদের অপেক্ষাও আছে। দুটো মিলিয়ে হয়তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে আমরা পৌঁছাতে সক্ষম হব। অন্যদিকে বসুন্ধরা আবাহনী ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে ব্যর্থ হলে সুযোগ মিলবে গত মৌসুমের 2 রেলিগেটেড দল ফকিরের পুল ইয়ং মেন্স ও আরামবাগ ক্রীড়া সংঘের। বাফুফেও তাদের প্রস্তুত থাকতে বলেছে। যদিও ফকিরের পুলও ব্যান রয়েছে, তবে আরামবাগ ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেডারেশনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে বলে জানান ক্লাবের সিনিয়র সহসভাপতি এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের ক্লাব লাইসেন্স আগে করে ফেলতে আমাদের খরচটা আগেই দিয়েছিল, যদিও আমাদের চিঠি চলে আসছে, কিন্তু আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম যে আমরা বাংলাদেশ লিগে খেলবো আর কি। এই 4 দিনের মধ্যেই লাইসেন্স সংক্রান্ত সব জটিলতা কাটিয়ে উঠতে হবে ক্লাবগুলোকে। তবেই নতুন মৌসুমে বিএফএল এর প্রস্তুতিতে তারা পাবে পূর্ণ গতি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। কোর্টের কাছে গিয়েছে, তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে। সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনী গৃহীত হবে সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু বুরহানুদ্দিন রানা, আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি সম্ভব কিনা, তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করেছে, চতুর্থ তফসিলে, সে ক্রান্তিকালীন সময়টা কি হবে অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালামানিকও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16ই ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকালীন। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয় না। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন, সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম, তাহলে পরে ইললিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল?
অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ধারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুনভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল বীজ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ শুনতে যুক্ত হন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলার আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রতিপক্ষ সিরিয়ান লিগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ আহলি। কঠিন হলেও জর্ডান থেকে জয় নিয়ে ফিরতে চায় পুলিশের ফুটবলাররা। এই ম্যাচ সামনে রেখে নিজেদের 4 বিদেশি সহ সিটি ক্লাব থেকে 2 ফুটবলার ধার করেছে পুলিশ এফসি। জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ পুলিশ এফসির শেষ অনুশীলন। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে ক্লাবটি। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর উপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কপাল খুলে গেছে তাদের। বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ হয়েও এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলবে পুলিশ। জর্ডানের আম্মানে পুলিশ এফসির প্রতিপক্ষ সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ আহলি। নামে ভারে বাংলাদেশের ক্লাবটির থেকে বেশ এগিয়ে তারা। অচেনা প্রতিপক্ষ হলেও আল ইতিহাদ আহলির শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানা আছে পুলিশ এফসি কোচের। এই ম্যাচ সামনে রেখে নিজস্ব 4 বিদেশির সঙ্গে সিটি ক্লাব থেকে 2 ফুটবলার ধার করেছে ক্লাবটি। সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন এই টিমটির রেকর্ড অনেক স্ট্রং, ডাটা স্ট্যাটিস্টিক্স সবই ওদের পক্ষে। আমরা যেহেতু হারতে ভয় পাই না, সো এই ম্যাচ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জিতে ফিরে আসা। প্রি কোয়ালিফাইং ম্যাচটির জন্য আমরা 2 ফরেন প্লেয়ার লোনে নিয়েছি সিটি ক্লাব এফসি থেকে। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পেরে উচ্ছ্বসিত পুলিশ এফসির জাতীয় দলের ফুটবলার ইসা ফয়সাল। প্রতিপক্ষের মাটিতে খেলা হলেও নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান তিনি। যদিও বিদেশি ফুটবলারদের সঙ্গে প্রস্তুতির জন্য খুব একটা সময় পায়নি লোকাল ফুটবলাররা। তবে আম্মান থেকে জয় নিয়ে ফেরার লক্ষ্য পুলিশ ফুটবলারদের। আমরা সবাই আনন্দিত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হয়ে যে আমরা এফসি কাপ খেলবো, এটা অনেকটা গর্বের বিষয়। প্লেয়াররা ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট আমরা ওভাবে সময় পাই নাই ট্রেনিংয়ের। তবে যতটুকু পাইছি শুক্রিয়া, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। ইজি হবে না ভাই, তবে আমরাও ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে ট্রাই করব। আমরা ট্রেনিং করছি, মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন যাতে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। আগামী মঙ্গলবার জর্ডানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে আল ইতিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। প্রথম কোনো ফেডারেশন হিসেবে সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে। দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি লিসে ক্লাবনেস বলেন, ফিফা সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা হারিয়েছেন ইনফ্যান্তিনো। তাই অনতিবিলম্বে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসন থেকে তাকে পদত্যাগ করার আহ্বান জানান ক্লাবনেস। ডোনাল্ড ট্রাম্পের প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতায় হয়তো নাড়িয়ে দিল জিয়ান্নি ইনফ্যান্তিনোর চেয়ার, যার শুরুটা তিনি করেছিলেন প্রথমবারের মতো চালু হওয়া ফিফা পিস অ্যাওয়ার্ড মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়ে। তখন গোটা ফুটবল বিশ্বেই সমালোচনার ঝড় উঠে ইনফ্যান্তিনোর এহেন কর্মকাণ্ডের জন্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ফিফার নিয়ে কিছু সিদ্ধান্ত ছিল বেশ দৃষ্টিকটু, যার মধ্যে অন্যতম ছিল মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড পাওয়ার পরও কোনো এক অদৃশ্য কারণে পরের ম্যাচে তাকে খেলার অনুমতি দেয়া। গুঞ্জন আছে বালোগানের কার্ড উইথড্র করতে নাকি ট্রাম্প ফোন করেছিলেন ইনফ্যান্তিনোকে এবং ফিফা সভাপতি আইএফএবির নিয়মের তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্টের কথা রাখেন, যা ইনফ্যান্তিনোর পদত্যাগ করার জন্য যথেষ্ট বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি লিসে ক্লাবনেস। তার ফেরত আসার কোনো উপায় নেই। ইনফান্তিনোর জন্যই ফুটবল গভর্নিং বডি আজ বিভক্ত এবং আমাদের তা আবার একত্রিত করতে হবে। আমি তাকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। তবে স্টেক হোল্ডারদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ইনফ্যান্তিনো বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করলে। এই প্রক্রিয়ায় যেসব কোম্পানির নাম এসেছে তার সঙ্গেও সংশ্লিষ্টতা আছে ডোনাল্ড ট্রাম্পের। সব মিলিয়ে সুষ্ঠুভাবে ফিফা পরিচালনার
যোগ্যতা জিয়ান্নি ইনফান্তিনোর নেই বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি। জিয়ান্নি ইনফান্তিনোর উপর আসলে আমাদের কোনো আস্থা নেই। গত নির্বাচনেও তার প্রতি কোনো আস্থা ছিল না, এখনো নেই। সে নিজের কার্যক্রমের মধ্য দিয়ে এই আস্থার জায়গা হারিয়েছে। এই অবস্থায় ফিফার মতো একটি সংস্থা চালানোর মতো সক্ষমতা তার নেই। যদিও বিশ্বকাপ বিক্রির প্রস্তাব থেকে সরে এসেছে ফিফা, তবে ইনফান্তিনোর প্রতি আর আস্থা রাখতে চাচ্ছে না উয়েফা ও কনমেবল। আবার এটাও ঠিক, অনেকেরই সমর্থন পাচ্ছেন ইনফান্তিনো। তবে মোদ্দা কথা হচ্ছে এই ইস্যুতে এখন স্পষ্ট বিভাজন ফুটবল বিশ্বে, যা উদ্বেগ তৈরি করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির ভবিষ্যৎ নিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ। নানান জল্পনা কল্পনার পর অবসান হচ্ছে রদ্রির দল বদল নাটকের। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলারকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে একরকম ছিনিয়ে নিচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির অনেক শর্তেই নাকি সম্মত হয়েছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্থিক দর কষাকষি চলছে বার্সেলোনার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্লেষকদের ধারণা, উচ্চ বেতনে ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির কারণেই রদ্রি ইস্যুতে পিছু হটেছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের পর গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে কারাকারি দুই স্প্যানিশ রাইভাল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। অনেক হিসেব নিকেশের পর রদ্রি বেছে নিলেন তার আপন ঘর। ম্যান সিটির পর নতুন ঠিকানা বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্পেনের এই মিডফিল্ডার। ফেরান তোরেস ক্লাব না ছাড়লে বিশ্বকাপ জয়ী স্পেন দলের ৮ সতীর্থের সঙ্গে ক্যাম্প নু মাতানোর সুযোগ পাবেন রদ্রি। বিশ্বকাপের পরই রদ্রিকে নিয়ে দর কষাকষিতে নামে বার্সা ও রিয়াল। ভিনিসিয়াসের মাদ্রিদ ছাড়ার গুঞ্জনের মাঝে রদ্রিকে টার্গেট করে মাদ্রিদ জায়ান্টরা। তবে তাদের চুক্তি নিয়ে কালক্ষেপণের সুযোগ কাজে লাগায় কাতালানরা। শোনা যাচ্ছে উচ্চ পারিশ্রমিকে ভিনির সঙ্গে ৬ বছরের নতুন চুক্তির পর রদ্রিকে সাইন করানোর বিষয়ে আগের মতো আগ্রহ নেই রিয়ালের। তাই আর বসে না থেকে বার্সার সঙ্গে সব ধরনের আলোচনা সেরে ফেলেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার। বার্সার নিয়মিত মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়াং ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন ৪ মাসের জন্য। ডাচ তারকার বিকল্প হিসেবে ক্যাম্প নুতে কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দের তালিকার শীর্ষে রদ্রি। ক্লাবটির সব শর্তে ইতিবাচক সাড়া দিয়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। এখন কেবল চূড়ান্ত স্বাক্ষরটাই বাকি। 2019 সালে অ্যাথলেটিকো থেকে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর রদ্রি জিতেছেন 4টি প্রিমিয়ার লিগ, 2টি এফএ কাপ ও 3টি লিগ কাপ। 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়সূচক গোলটিও এসেছিল তার পা থেকে। এছাড়া স্পেনকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 2024 ইউরো ও 2026 বিশ্বকাপ। একবার জিতেছেন ব্যালন ডিওর। ইনফর্ম এই ফুটবলারকে দলে পেতে সব মিলিয়ে 55 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, যদিও তা নাকি প্রত্যাখ্যান করেছে ম্যান সিটি। ইপিএল জায়ান্টরা রদ্রির জন্য দাবি করেছে 65 মিলিয়ন ইউরো। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলছে দেন দরবার। চমক রয়েছে আরও। হুয়ান গার্সিয়া, কুবার্সি, গাভি, পেদ্রির সঙ্গে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজও। রবার্ট লেভানডস্কির বিদায়ের পর স্ট্রাইকারের খোঁজে বার্সেলোনা। আলবি সেলেস্তেদের বিশ্বকাপজয়ী তারকাকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময় হলেও উড়িয়ে আনতে মরিয়া বার্সা। এদিকে রদ্রির বিদায় নিশ্চিত হওয়ায় বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেসকে টার্গেট করেছে ম্যানচেস্টার সিটি। তাকে দলে পেতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনকোরা থমসনের পেইস আগুনে ভস্য বাংলাদেশ। 3 দিনের ম্যাচে ইনিংস ও 38 রানের জয় অস্ট্রেলিয়া একাদশের। ভুল সূত্রে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সিমন্সের। ইপিএলে অভিষেকের অপেক্ষা বাড়ল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। ধারে 5ম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিলেন এই ফরওয়ার্ড। এবং ক্লাব লাইসেন্সিং এর মেয়াদ আরও 4 দিন বাড়ালো বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে বাড়তি সময় কাজে লাগাতে মরিয়া আবাহনী। ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আরামবাগ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।